শিকার ধরার আশায় বেশ বড় হয়ে গেছে। বিনায়ক কিছু বোঝার আগেই কলসির মধ্যে গিয়ে পড়ল। কলসির ঢাকাটা বন্ধ হয়ে গেল। দানব, ডক্টর গৌরী দে। মুরলীমোহন দত্তর কলেজের প্রাক্তন ছাত্র মানব হাজরা এখন ওই কলেজেরই বোটানির প্রফেসর। ছাত্রছাত্রীরা তাকে শ্রদ্ধা করে তার অপূর্ব পড়ানোর জন্য। মানুষটা রীতিমতো বিশাল জ্ঞানের অধিকারী, অকচটা মেজাজের জন্য। মানুষটা বড় দুর্মুখ, কিন্তু গাছের ব্যাপারে যেমন সিরিয়াস তেমনি পাগল। বিয়ে থা করেননি, নিজের বলতে কেউ নেই। থাকার মধ্যে আছে নিতাইদা। নিতাইদার পরিচয় পুরনো চাকর হিসেবে, কিন্তু আসলে নিতাইদা হলেন প্রফেসর দত্তর একমাত্র অভিভাবক। চারদিকে নিতাইদার প্রখর দৃষ্টি। খাওয়া থেকে শুরু করে শোয়া পর্যন্ত নিতাইদার পরামর্শ মতো প্রফেসর চলেন। অবশ্য আর একজন আছে, একটা বিশাল শিকারী ডোবারম্যান কুকুর। সারা রাত সারা বাড়ি ঘুরে ঘুরে পাহারা দেয় আর সারাদিন বসে বসে ঘুমোয়। প্রফেসরের বাড়ির পাঁচিলটা উঁচু দেওয়াল দিয়ে ঘেরা, বাইরের কেউ চট করে ঢুকতে পারবে না। কিন্তু এসবের কি দরকার ছিল একটা ব্যাচেলার লোকের জন্যে? দরকার যে ছিল তা বাইরের লোক বুঝতে পারবে কি করে? তারা যদি জানতো প্রফেসরের গাছের কথা, তাহলে বুঝতে পারত পাহাড় আর কেন দরকার। আগেই বলেছি, গাছ গাছ করে লোকটা ছিল পাগল। বাড়িতে যে কত ধরনের গাছের মেলা সে না দেখলে বোঝা যাবে না। বাড়ি ভর্তি শুধু গাছ আর গাছ, কোনোটা লতানো, কোনোটা গুল্ম, কোনোটা পাথরকুচি আর কোনোটা ক্যাকটাস। সে যে কত ধরনের গাছ না দেখলে বিশ্বাস করা যায় না। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে প্রফেসর গাছ নিয়ে আসেন। প্রত্যেকটা গাছ যেমন দামি তেমনি দুষ্প্রাপ্য। তবে সাধারণ গাছ খুবই কম। বিশেষ করে প্রফেসরের বিরাট গবেষণাগারে যে গাছগুলো রাখা আছে দেখলে ভয় করে। কোনোটার পাতাগুলো এত বড় যে কোনো মানুষ তার আড়ালে লুকিয়ে থাকতে পারে। আর একটা গাছের পাতা দেখে মনে হয় যেন সরু সাপ কিলবিল কিলবিল করছে। কম করে 8 হাত লম্বা সরু পাতাগুলো অক্টোপাসের পায়ের মতো, যে কোনো মানুষকে দড়ি দিয়ে বাঁধার মতো বেঁধে ফেলতে পারে। কোনোটা বুঝি আফ্রিকার, কোনোটা আসামের, কোনোটা ইন্দোনেশিয়ার। যে কেউ এলেই প্রফেসর আগে ঘুরিয়ে ঘুরিয়ে তার গাছ দেখান। তবে গবেষণাগারে গাছ নিয়ে তিনি কি করেন সেটা কিন্তু তিনি কাউকে বলেন না। প্রফেসরের এই রকচটা স্বভাবের জন্যে একদিন একটা বিশ্রী ঘটনা ঘটে গেল। ব্যাপারটা আর কিছুই নয়, তিনি পরীক্ষায় এক ছাত্রকে ফেল করিয়েছিলেন। ছেলেটি খুব মস্তান নয়, খুব খারাপ ধরনের ছেলে। প্রতি বছরই সে ফেল করছে, কিন্তু তাতে তার কোনো লজ্জা নেই। ফেল করলে বলে, কি হবে পাস করে, আমি তো বেশ ভালো আছি। কলেজের প্রিন্সিপালও জানেন ছেলেটাকে। কোনোদিন কিছু বলা যাবে না, টিসিও দেওয়া যাবে না, কারণ এই কলেজের খরচের অনেক টাকাই দেন বিরাট ব্যবসাদার কোটিপতি, আবার কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রুদ্রপ্রসাদ সেন। তারই ছেলে বিনায়ক। ঝামেলা করলেন প্রফেসর নিজে। ক্লাসের সব ছেলেদের সামনে চেঁচিয়ে বললেন, এই যে বাবা গণেশচন্দ্র, শিববাবুর ছেলে গণেশবাবু। তা জানো কি গণেশের আর এক নাম বিনায়ক? তা তোমার নামটি রাখা কিন্তু সার্থক হয়েছে। পেট মোটা হাতি মাথা গণেশ। বাহ, চমৎকার নাম বিনায়ক। খুব বুদ্ধি করে তোমার বাড়ির লোকেরা এই নাম দিয়েছেন বটে। আমি অবশ্য তোমার নামটা বদলে দেওয়া যুক্তিযুক্ত মনে করেছি। তোমাকে আমি আজ থেকে গোবৎস বলে ডাকবো মনে করছি। কেননা হাতিরও বুদ্ধি আছে, আর যতটুকু আছে তোমার তার কোনোটুকুও নেই। আর পড়ে কি হবে? পড়াশোনা তোমার দ্বারা আর হবে না। তার চেয়ে যাও যাও, ওই যে বাবার সঙ্গে ব্যবসা ট্যাবসা করো গিয়ে। অবশ্য তোমার যা সরেশ মাতা, তাতে আবার গণেশটাও না উল্টে যায়। বিনায়কের কান মাথা গরম হয়ে জ্বলছে। বন্ধুদের সামনে তার মনে হলো দত্ত স্যার তাকে উলঙ্গ করে চাবুক মারছে। বিনায়ক প্রচণ্ড অপমানিত হয়ে সেই মুহূর্তে বেরিয়ে এলো ক্লাস ছেড়ে। প্রতিজ্ঞা করল এই অপমানের শোধ সে তুলবে। তাকে অপমান করার ফল পেতে হবে তাকে। একবার মনে করল প্রফেসর দত্তর নামে রিপোর্ট করে, কিন্তু বুঝতে পারল তাতে কিছু হবে না।
কেননা সকলে জানে তিনি দুর্মুখ হলেও প্রফেসর হিসেবে খাঁটি। মনে করলো বাবাকে বলে ওর চাকরি খাবে, কিন্তু না, শেষে ঠিক করলো এই জবাব সে নিজে দেবে। দত্ত স্যারকে এর খেসারত দিতে হবে বহুমূল্য দিয়ে। কলেজ যাওয়া বন্ধ করে বিনায়ক সারাদিন ধরে ঘুরে বেড়াতে লাগলো প্রফেসর দত্তের বাড়ির আশেপাশে। প্রফেসরের প্রিয় গাছগুলোর কথা, শিকারী কুকুরের কথা আর নিতাইদার কথা সব ওর প্ল্যানের মধ্যে এসে গেছে। রাত দিন ও ছক কষছে কিভাবে জব্দ করা যায় প্রফেসরকে। একটা ব্যাপারে ও নিশ্চিত, প্রফেসরের সবচেয়ে প্রিয় প্রচুর দামি দামি গাছ, এগুলোকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলেই প্রফেসর শেষ। কিন্তু করবে কি করে? ওই কুকুরটা তো পেলে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। কুকুরটা না থাকলে তো ব্যাপারটা অনেক সহজ হয়ে যেত। বিনায়ক দিনরাত্রির প্ল্যান করতে লাগলো প্রফেসর দত্তকে চরম শাস্তি দেবার জন্যে। রুদ্রপ্রসাদ সেনকে বছরে 5 বার 6 বার বিদেশ যেতে হয় ব্যবসা সূত্রে। ভাগ্যগুণে 15 দিনের জন্য রুদ্রপ্রসাদ বিদেশ চলে গেলেন। বিনায়ক মনে করল এই সুযোগ, বাবা আসার আগেই কাজ সারতে হবে। বিনায়ক মরিয়া হয়ে উঠল কিছু করবার জন্যে। বাবার গাড়ি নিয়ে গাড়ির নীল কাচ উঠিয়ে ও বসেছিল কলেজের একটু দূরে। দেখল প্রফেসর দত্ত এলেন গাড়িতে। ওকে নামিয়ে ড্রাইভার গাড়ি ঘুরিয়ে বিনায়কের গাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছিল। ড্রাইভার দাঁড়িয়েছিল একটা গাছের তলায়, বিনায়ক ছিল গাড়িতে বসে। দত্ত স্যারের ড্রাইভার বিনায়কের ড্রাইভারকে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে দিল। তারপর চেঁচিয়ে ডাকলো, যোগু, যোগু। ততক্ষণে গাড়ির কাঁচ একটু নামিয়ে বিনায়ক লক্ষ্য করতে লাগলো কি ব্যাপার। ছুটে গেল যোগু। বিনায়কের বাবার ড্রাইভার চিৎকার করে বলে ওঠে, আরে প্রকাশ না তুই? দুজনে কতক্ষণ কথা হলো। ওদের দিকে তাকিয়ে তাকিয়ে প্ল্যান খেলে গেল বিনায়কের মাথায়। চোখ দুটো তার উজ্জ্বল হয়ে উঠল। এই তো প্রফেসরের মৃত্যুদণ্ড ওর হাতের মুঠোয়। পরের দিন যোগুকে সব শিখিয়ে পড়িয়ে গাড়ি নিয়েই অপেক্ষা করতে লাগলো বিনায়ক। গতদিন ঠিক যে জায়গায় দাঁড়িয়েছিল আজও সেখানে দাঁড়ালো। ঠিক এই জায়গাটাই কলেজের কারো দৃষ্টি পড়া প্রায় অসম্ভব। আজ একটু দেরি করেই এলো প্রফেসরের গাড়িটা। তারপর প্রফেসরকে নামিয়ে গাড়িটা ঘুরতেই যোগু গাড়ির সামনে হাত তুলে দাঁড়ালো। গাড়িটা এক জায়গায় রেখে প্রকাশ নেমে এলো গাড়ি থেকে। বলল, যোগু, কতদিন পরে তোর সঙ্গে দেখা হলো বলতো, খুব ভালো লাগছে। যোগু বলল, আগে বল, আমাদের গ্রামের খবর কি? তুই তো সবে এসেছিস, জানিস আমি তো আজ 6 মাস বাড়ি যেতে পারিনি। যোগু বলল, সব ঠিক আছে রে, আসবার সময় দেখে এসেছি মাসিমাও এখন উঠে চলে বেড়াচ্ছে। যোগু আর প্রকাশ দুই বন্ধু, একই গ্রামের ছেলে। যোগু যখন কলকাতায় চাকরি পায় তখন প্রকাশ দুর্গাপুরে কাজ করছে। কিন্তু দুর্গাপুরের চাকরিটা এক বয়স্ক মানুষের। মানুষটা মারা যেতে ওর চাকরি চলে যায়। ঠিক সেই সময় ও যখন গ্রামে ফিরে আসে তখন কলকাতা থেকে ওর কাকা গ্রামে যায় পুজো উপলক্ষে। প্রকাশ কাকার কাছে চাকরির কথা বলতে ওর কাকা প্রফেসরের ঠিকানা দেন। প্রফেসর নাকি শিক্ষিত ড্রাইভার খুঁজছিলেন। প্রকাশের কাকার গাড়ি সাজানোর গ্যারেজ আছে, তাই খবরটা পাই। প্রকাশ পরের দিনই কাকার সঙ্গে কলকাতায় চলে আসে আর প্রফেসরের চাকরিটা পায়। প্রকাশ বলল, ও স্কুল ফাইনাল পাস শুনেই প্রফেসর এক কথায় রাজি হয়ে যান। প্রফেসরের একটা মস্ত বড় আকর্ষণ হলো গাছ। যে আসে বাড়িতে উনি সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে গাছ দেখান। যদি কেউ উৎসাহ না দেখায় তিনি আর তাকে বাড়িতে ঢুকতে দেন না। বিনায়ক জিজ্ঞেস করল, ওই কুকুরটার কথা বলতো। প্রকাশ দুহাত নেড়ে চোখ বড় করে বলল, ওরে বাবা, কুকুর তো নয়, যেন বাঘ। তবে হ্যাঁ, ট্রেনিং পাওয়া তো। নিতাইদা যদি কাউকে হাত ধরে নিয়ে গিয়ে বলেন এ আমাদের বন্ধু, তাকে চিনে নেয়, আর কিছু বলে না। যোগু বিনায়কের কথা মতো বলল, প্রকাশ, ইনি আমার মনিবের ছেলে। ইনি 7 দিনের জন্য তোর গাড়িটার দায়িত্ব নিতে চান, মাত্র 7 দিন। এর জন্য তুই মোটা টাকা পাবি। একটু চুপ করে থেকে প্রকাশ বলল, অন্য কেউ বললে রাজি হতাম না, শুধু আপনি বলছেন বলে, কারণ আমি জানি আপনি চাকরি খাবেন না। আর দ্বিতীয়ত শুনেছি আমার মাসি খুব অসুস্থ, উনি বর্ধমানে থাকেন। তাহলে এই সুযোগে আমি একটু ওই মাসিকে দেখে আসব। তারপর সোজাসুজি প্রশ্ন করে বিনায়ককে,
তা এর জন্য আপনি কত 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 দেন? হ্যাঁ। প্রকাশ বিনায়কের মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে বলল, আপনার কথা শুনে তবে হ্যাঁ না বলবো কিনা। বিনায়ক বলল, তুমি তো দারুণ প্রফেশনাল। হ্যাঁ, বেশ, তুমি বলো তুমি কত টাকা চাও? প্রকাশ বিনা ভনিতায় বলল, 5,000 দেবেন। যোগু বললে, এই একটু বেশি হলো না? প্রকাশ বলল, এর কম এসব 2 নম্বরই কাজ হয় না রে। হ্যাঁ, ভবিষ্যতের কথা ভাব। আমি যতক্ষণ না জয়েন করছি ততদিন তো পকেট থেকে টাকা বার করে ওই খরচ চালাতে হবে, তাই না? এটা আমি করব কোন স্বার্থে? তুমি ঠিক বলেছো প্রকাশ। শোনো প্রকাশ, 5 নয়, আমি তোমাকে 10,000 টাকা দেবো, কিন্তু তুমি তোমার দায়িত্বে আমাকে ওখানে ঢোকাবে, কারো যেন সন্দেহ না হয়, বুঝেছ? প্রকাশ একগাল হেসে বলল, ছোটবেলায় আমাদের গ্রামে যাত্রা হতো, বুঝলেন তো? আমি কিন্তু তাতে অভিনয় করে দারুণ নাম করেছিলাম। ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল সকালে ঠিক এই সময়ে এখানে আমার সঙ্গে দেখা করছো। ঠিক আছে, তারপর তোমার সঙ্গে আমি যাচ্ছি তোমার ঘরে। হ্যাঁ, তারপর এরপর প্রফেসরকে বোঝাতে হয় যে আপনি আমার ভাই। বিষয় সম্পত্তির ব্যাপারে আমার বাবা একবার আমায় ডেকেছেন একটা কাজে সই করবার জন্য, তাই তো? সে কদিনের জন্য আমার ভাই বিকাশ চালিয়ে দেবে। হ্যাঁ, বাহ, গুড। তাহলে এই কথা রইল, কাজ শেষ হলেই টাকা। ঠিক আছে? হ্যাঁ বেশ, কালকে তাহলে আমি আসছি। হ্যাঁ। পরদিন প্রকাশ এসে যোগুর সঙ্গে বাড়ির কাছে যেতেই চমকে উঠল, এ আবার কে রে বাবা? বিনায়ক দাদা কি অন্য লোক পাঠালেন? হতভম্বের মতো দাঁড়িয়েছিল প্রকাশ। ছদ্মবেশী বিনায়ক বলল, কি হলো প্রকাশ, চিনতে পারছো না? প্রকাশ অবাক হয়ে বলল, আরে দারুণ সেজেছেন তো দাদা, একদম চেনা যাচ্ছে না। বিনায়ক যোগুর হাতে 1 বান্ডিল টাকা দিয়ে বলল, মুখ বন্ধ যোগু, বাবু যদি ফোন করেন বলবি কলেজের ছেলেদের সঙ্গে বাইরে গেছে, ও আমি ঠিক ম্যানেজ করে নেবো দাদাবাবু। বেশ, চল প্রকাশ, আমরা যাই। বিনায়ককে নিয়ে প্রকাশ প্রথমেই গেল নিতাইদার কাছে। নিতাইদার সব কথা শুনে বলল, বেশ, বিকেলে যখন বাবু কলেজ থেকে ফিরে যাবেন তখন ওকে নিয়ে এসো। দেখো বাবু কি বললেন। বিকেলে বোধ হয় নিতাইদা প্রফেসর দত্তকে সব কথা বলে রেখেছিল। কুকুরটা দিনের বেলায় ঘুমোই ওর নিজের ঘরে, তাই দেখা হলো না বিনায়কের। প্রফেসর শোন দৃষ্টিতে লক্ষ্য করছিলেন বিনায়ককে। ভেতরে ভেতরে অস্বস্তি হলেও সামনে সেটা প্রকাশ করল না বিনায়ক। প্রফেসর দত্ত জিজ্ঞেস করলেন, নাম কি? বিকাশ, বিকাশ মণ্ডল। লেখাপড়া? স্কুল ফাইনাল পাস। বিনায়কের কথা শুনে প্রফেসরের চোখ দুটো চিকচিক করে উঠল। বললেন, এখন ডিভিশনে ছিল? একটু ভয় পেয়ে গেল বিনায়ক। যদি সার্টিফিকেট দেখতে চান? চট করে বলল, আমরা তো তেমন সাহায্য টাহায্য পাই না, রেজাল্ট কি করে ভালো হবে বলুন। তবে একটা কথা বাবু, আমি উদ্ভিদ বিজ্ঞানে বরাবর ভালো নম্বর পেয়ে গেছি। হ্যাঁ, কেন জানি না এই সাবজেক্টটা আমার বড় ভালো লাগে। চনমনে করে উঠল প্রফেসর। আমি তোমাকে রোজ রাত্রিতে যতদিন না প্রকাশ আসে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে অনেক কিছু শিখিয়ে দেবো, বলে তুই রাজি আছো? খুশি হয়ে বিনায়ক বলে উঠে, খুব রাজি স্যার, মানে বাবু স্যার বলে ফেলেছিল একটু হলে। খুশি হয়ে প্রফেসর বললেন, বেশ প্রকাশ, তুমি তাহলে 7 দিনের জন্য ঘুরে এসো। তা হ্যাঁ, এই লোকটা গাড়ি টাড়ি চালাতে জানেন তো, না আমার গাড়িতে হাত পাকাবে? বিনায়ক চট করে বলে বসে, না না স্যার, বাবু আমি এর আগে একবার কলকাতায় ছিলাম 6 মাস। হ্যাঁ, তখন আমার বন্ধু ট্যাক্সি চালালাম। বেশ, যাও, কাল সকাল থেকে ডিউটি করবে। নিতাই, প্রকাশকে কিছু টাকা দিয়ে দে। যাও প্রকাশ, ওকে নিয়ে ঘরে যাও। আর একটা কথা শোনো, রাত্রিরে যখন তুমি আমার কাছে আসবে নিতাইকে ছাড়া আসবে না। নিতাই তোমাকে আমার ঘরে পৌঁছে দেবে, আবার বার করেও নিয়ে যাবে, নয়তো জুডো তোমাকে কিন্তু ছিঁড়ে খাবে। ঠিক আছে বাবু? ঠিক আছে বাবু। স্যার বলতে গিয়ে নিজেকে সামলে নিল বিনায়ক। ঘর বিছানা দেখে কান্না পেল বিনায়কের। অত বড় লোকের ছেলে শেষ পর্যন্ত তক্তাপোষের উপর শতরঞ্জি পেতে শোবে। বিনায়ক ভাবল, মাত্র তো 7 দিন, যা হোক করে কেটে যাবে, আগে তো প্রফেসরকে শেষ করি। পরদিন সকাল থেকে ডিউটি শুরু হলো।
প্রকাশ চলে গেছে, টাকাও পেয়ে গেছে। এখন বিনায়কের পরের চিন্তা হলো কিভাবে গাছগুলোকে শেষ করা যায়। বিকেলে কলেজ থেকে প্রফেসর আসবার সময় উনি বলে দিলেন, শোনো, 7টা নাগাদ নিতাই যাবে, তোমাকে নিয়ে আসবে, আবার ঠিক 8টা নাগাদ তোমাকে পৌঁছে দেবে। ঠিক আছে বাবু। ঠিক 7টা নাগাদ নিতাইদা এসে হাজির। জুডো সারা বাড়ি পাহারা দেয় সন্ধে 6টা থেকে পরের দিন 6টা পর্যন্ত, সুতরাং খোলাই ছিল। নিতাই বিনায়ককে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা ধাক্কা লাগলো বিনায়কের। কেউ পেছন থেকে ওকে ধাক্কা দিয়েছে। পেছন ফিরে দেখে জুডো, হায়নার মতো চোখটা জ্বলছে, বিশাল সাইজ। পেছন থেকে সামনের দুটো পা দিয়ে ও নতুন লোককে ধাক্কা মেরেছে। নিতাইদা ছিল বলে, নয়তো নিঃশব্দে এসে আগে পায়ে কামড় বসিয়ে দিত। নিতাইদা কপট রাগ দেখিয়ে বলল, জুডো, দেখছিস না আমি নিয়ে যাচ্ছি। জুডো যেন সব কথা বুঝতে পারল, সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল অন্ধকারে। বেশ চিন্তায় পড়ল বিনায়ক। নিতাইদা আর জুডো এদের পেরিয়ে তবে তো গাছ, কি করে এদের এড়ানো যায়। ঝোঁকের মাথায় প্ল্যান করে ঠিক কাজ করেনিও। নিতাইদার সঙ্গে একটা বড় হল ঘরে পৌঁছল বিনায়ক। চারদিকে বিশাল বিশাল গাছ, মাঝে প্রফেসরের জিনিসপত্র। প্রফেসর একটা টেস্ট টিউবের মধ্যে নীল রঙের কি একটা যেন ফেলছিলেন। বিনায়ককে দেখে বললে, এসো, এই দেখো আমার সাঙ্গপাঙ্গ, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার যত গল্প সব এদের সঙ্গেই। ও, কিন্তু এরা? বিনায়ক একটু অবাক হয়ে প্রশ্ন করে ফেলে। ওকে থামিয়ে দিয়ে বলেন প্রফেসর, এরা সব জীবন্ত, এরাও প্রাণী। জানো তুমি, অসংখ্য জীবন্ত কোষ দিয়ে গাছের শরীর তৈরি হয়েছে। প্রোটোপ্লাজম জানো তো, ডিমের মতো নিউক্লিয়াসকে সেল ওয়াল দিয়ে ঘিরে রেখেছে। নিউক্লিয়াসের মধ্যে পাবে ক্রোমোজোম। মানুষের বেলা আমরা কি বলি এটা ওর জিনে আছে, ও এমনটি হবেই। গাছেদের বেলাতেও সেই একই ব্যাপার। এই ক্রোমোজোমই একটা গাছের চারিত্রিক বৈশিষ্ট্য তার সন্তানদের মধ্যে পাচার করে। আবার এই নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওলয়। কোনো কোনো কোষে থাকে জীবন্ত ছোট কণিকা, এদের বলে পাম্পটিপ। এতদূর বলে তাকালেন প্রফেসর বিনায়কের দিকে। কি বিকাশ, শক্ত লাগছে খুব? না স্যার, খুব ভালো লাগছে। আচ্ছা স্যার, মানে বাবু এরা কি সব বুঝতে পারে? পারে বই কি। শোনো বিকাশ, প্রোটোপ্লাজমের গুণই হলো চেতনা। বাইরে কি হচ্ছে না হচ্ছে এরা সব বুঝতে পারে, শুধু বলতে পারে না। এরা খাওয়া দাওয়া করে, বংশবৃদ্ধি করে, আর জানো কি, গাছ মাংসও খায়। বুকটা ধড়াস করে উঠল বিনায়কের। লোকটা কি পাগল নাকি? বলে কি গাছ মাংস খায়? শোনো তবে, কোনো কোনো গাছ মাংস খায়, সিস্কোয়াড ডারাটাম গাছগুলো কিন্তু চলাফেরাও করে, আবার পোকামাকড়, ফড়িং, প্রজাপতি সব খায়, কারণ এদের চাই প্রোটিন জাতীয় খাদ্য। পাতাগুলো এমন করে তৈরি হয় যে অনায়াসে জিভে করে শিকার ধরে নেয়। আবার পিচার প্ল্যান্ট কি করে জানো তো, পাতায় পাতায় কলসি তৈরি করে রাখে। কলসিতে থাকে রসে ভরা আর ছোট ছোট লোমে ভর্তি। মুখের ঢাকনাটা এরা খুলে রাখে। ঢাকনার রংটা হয় গোলাপি। ওই রং দেখে পোকামাকড় এগিয়ে আসে কলসির ভেতরে রস খাবে বলে, আর অমনি কলসির ঢাকনাটা বন্ধ হয়ে যায়। ব্যাস, আর বেরোতে পারে না, মরে যায়। তখন গাছ ওটা খেয়ে নেয়। আরও আছে এমন গাছ, ব্লাডার ওয়ার্ড, ইউটিকুলারিয়া, বেনাসেস, ক্লাইট্র্যাপ, এমন কত। শোনো, আজ রাত হয়ে গেছে, তুমি যাও। কাল বিকেলে এলে তোমায় দেখাবো আমার দানব বন্ধুদের। এদের ওষুধ দিয়ে আমি বিশাল করে তুলেছি তো, চোর খুনি ডাকাতদের আর ফাঁসি দিতে হবে না। গাছের মুখে ফেলে দিলে গাছে খেয়ে নেবে। হো হো করে হাসলেন প্রফেসর। নিতাই এসে দাঁড়ালো, বলল, চলো। এসে কি দেখলো আর কি শুনলো। রীতিমতো ভয় করছে বিনায়কের। মনে হচ্ছে রাক্ষসপুরীতে এসে পড়েছে।
আর প্রফেসর হচ্ছে দৈত্য। দৈত্যকে বধ করতে গেলে অস্ত্র চাই। ফেরার সময় দেখা গেল দরজা আগলে বসে আছে ডোবারম্যান জুডো। হিমশীতল দৃষ্টি নিয়ে তাকালো ওর দিকে। বিনায়ক সাহস আর মনের জোর হারিয়ে ফেলছে। মনে করল দরকার নেই এসবের, কালই পালাবে। পরক্ষণে মনে পড়ল বন্ধুদের সামনে তার অপমানের দৃশ্যটা। না, ক্ষমা নয়, এর প্রতিশোধ তাকে নিতেই হবে। কিন্তু কি করে? সময় লাগবে। কিন্তু কদিন? 2 দিন তো কেটে গেল। 7 দিন পরে প্রকাশ আসবে, তার মধ্যে ওকে কাজ সারতে হবে। বিনায়ক সুযোগের অপেক্ষায় রইল। সুযোগ এসে গেল খুব তাড়াতাড়ি। একটা ঠিকে লোক ঘর মুছে দিত প্রফেসরের। হঠাৎ বিনায়কের কাছে এসে বলল, নিতাইদা একবার ডাকছেন। তখন বিকেল 5টা। বিনায়ক জানে সন্ধে 6টার আগে জুডোর চেন খুলে দেওয়া হয় না, তাই বেশ নির্ভয়ে নিতাইদার ঘরের দিকে গেল। খুব জ্বর নিতাইয়ের, জ্বরের ঘরে প্রায় জ্ঞানহীন। বিনায়ক কাছে আসতেই নিতাই বলল, শোনো, তোমাকে একটা কাজ করতে হবে ভাই। বাবুর ল্যাবরেটরিতে একবার যাও, দেখবে একটা তাকে অনেক ওষুধপত্র রাখা আছে। ওখানে দেখবে প্যারাসেট বলে একটা ট্যাবলেট আছে। আমি তো উঠতে পারছি না রে ভাই, ওটা খেলে আমার জ্বরটা কমবে। আমি উঠে জুডোর দুধ করব, তুমি একটু এনে দাও। তুমি শিক্ষিত ছেলে বলে ডেকে পাঠালাম, কাজের মেয়েটাকে দিয়ে তো এসব হবে না। ও, কিন্তু ঘর তো তালা দেওয়া, বলল বিনায়ক। নিতাইদার কথা জড়িয়ে আসছে। চোখ বন্ধ করেই বলল, রান্নাঘরে একটা চাবির আলমারি আছে, দেখো, সেখানে দেখবে পেতলের একটা চাবি। সেটাই ল্যাবরেটরির ঘরের। যাও যাও, নিয়ে এসো তাড়াতাড়ি। আজকে প্রফেসরের মিটিং আছে, বলেই গেছেন বিনায়ককে সন্ধে 7টা নাগাদ গাড়িটা নিয়ে যেতে। সুতরাং তাড়া নেই। নিজের বুকের শব্দ নিজে শুনতে পাচ্ছে বিনায়ক। ভাবছে এমন সুযোগ বারবার আসে না। ল্যাবরেটরি ঘরের দরজা খুলে ওষুধের তাকের কাছে গিয়ে বিনায়ক দেখল একটা তাকে ওষুধ ভর্তি। সবকটা শিশির গায়ে ওষুধের নাম লেখা। দেখল হ্যাঁ আছে, প্যারাসেট ট্যাবলেট। হাত বাড়িয়ে সেটা নিতে গিয়ে চোখে পড়ল একটা শিশিতে ভর্তি ঘুমের ওষুধ। হঠাৎ বুদ্ধি খেলে গেল বিনায়কের মাথায়। ঘুমের ওষুধের শিশিটা পকেটে পুরিয়ে বেরিয়ে এলো ল্যাবরেটরির দরজা বন্ধ করে। রান্নাঘরে দেখে এসেছে 1 প্যাকেট দুধ রাখা। ভাবল দুধটা কার জন্যে তা কায়দা করে জেনে নিতে হবে নিতাইদার কাছে। নিতাই তখন জ্বরের ঘোরে। একটা ঘুমের ট্যাবলেট আর গিলাসে করে জল নিয়ে বিনায়ক মিষ্টি করে ডাকল, নিতাইদা, নিতাইদা, হা করো, ওষুধ নিয়ে এসেছি তো। নিতাই হা করে ওষুধ খেল। ঠিক সেই মুহূর্তে বিনায়ক জিজ্ঞেস করল, নিতাইদা, একটা দুধ পড়ে আছে, জাল দিয়ে দেব? নিতাই জড়িয়ে জড়িয়ে বলল, ওটা জুডোর দুধ, 7টা নাগাদ খাই, আমি উঠে জাল দিয়ে দেব। বেটা আবার ঠান্ডা না হলে খেতে পারে না। ঘড়িতে 6টা বাজে। বিনায়ক বলল, নিতাইদা, আমি বাবুকে আনতে যাচ্ছি, তুমি শুয়ে থাকো। নিতাই মাথা নাড়ল। বিনায়ক সোজা রান্নাঘরে গেল। গ্যাসে দুধটা জাল দিল, তার ভেতর ফেলে দিল গোটা 10 ঘুমের ওষুধ। ফ্রিজ খুলে দেখল একটা মাছের স্টু করা পাত্র। নিশ্চয়ই এটা প্রফেসরের। বিনায়ক একটা বাটিতে গোটা 6 ঘুমের বড়ি জলে গুলে স্টুয়ের মধ্যে ঠেলে দিল। পকেটে হাত দিয়ে দেখল গবেষণাগারের চাবিটা তার পকেটে ঠিকঠাক আছে কিনা। তারপর গাড়ি নিয়ে আনতে গেল প্রফেসরকে। গাড়িতে নিতাইয়ের কথা বলেই রেখেছিল বিনায়ক। প্রফেসর সব শুনে বললেন, দেখো তো কি মুশকিল হলো, সব খাবার গরম করে দেওয়া, এসব এখন কি করে? জুডোকে নয় আমি খেতে দিয়ে দেব, কারণ ও তো নিতাই আর আমার হাতে ছাড়া কারো হাতে খায় না, কিন্তু আমাকে দেবে কে? বিনায়ক খুব মিষ্টি করে বলল, বাবু,
আমি দিলে আপনি খাবেন না? কথাটার মধ্যে এমন কিছু ছিল যে প্রফেসর আর না বলতে পারলেন না। বললেন, বেশ, ফ্রিজ থেকে খাবার গরম করে আমাকে তুমি দিয়ে দিও। দেখবে ভাতও আছে, সেটাও গরম করে দিও। 7টা নাগাদ জুডো খাই, আমি খাই রাত 9টা। পারবে তো? নিশ্চয়ই স্যার, বাবু, ঠিক পারবো, আপনি একদম চিন্তা করবেন না। প্রফেসর বাড়িতে নেমে গেলেন। বললেন, বিকাশ, তুমি এসো। তাড়া নেই, আমি জুডোকে খেতে দিয়ে লাইব্রেরি ঘরে থাকবো। দেখি আবার নিতাইটা কেমন আছে। বুকের মধ্যে যেন ট্রেন চলছে বিনায়কের। রাত প্রায় 8টা বাজে। জুডোকে দেখতে পেল না। পা টিপে টিপে নিতাইয়ের ঘরের দিকে গিয়ে দেখল লোকটা মরার মতো ঘুমোচ্ছে। জুডোর ঘরটা দেখা যায় দূর থেকে। প্রফেসর ওকে দুধ খাইয়ে চেন খুলে দিয়েছেন। তারপর তিনি ঢুকে গেছেন গবেষণাগারের মধ্যে। জুডো যে বাগানের দরজার কাছে বসে ঝিমোচ্ছে তা তিনি ভাবতেও পারেননি। গবেষণাগারেই একটা পার্টিশন করা। বিনায়ক যেতেই প্রফেসর বললেন, বলেছিলাম রাক্ষসে গাছেদের দেখাবো, যাদের কথা তোমাকে বলেছি। এই যে দেখো, এই সেই গাছ। বিনায়ক দেখল কি বিশাল পাতাওয়ালা সব গাছ, সব জীবন্ত। একটা গাছ তার বড় লম্বা পাতাগুলো নাড়াচ্ছে অস্থির হয়ে, যেন সাপের লেজ। আর ওগুলো বিশাল বিশাল গাছের পাতায় বিশাল একটা কলসি, মুখগুলো খোলা। ও, এই তাহলে পিচার। বিনায়ক মনে মনে বলল, আজই তোমাদের লীলা শেষ হবে আমার হাতে। প্রফেসর বললেন, আজ মিটিং করে বড় ক্লান্ত হয়ে আছি। তুমি আমার খাবারটা আমার শোবার ঘরে নিয়ে এসো। শুধু স্টু আর 2 চামচ ভাত। দেখো পারবে তো? নিশ্চয়ই স্যার। বাবু, আর এমন কি কাজ? আপনি যান বাবু, ঘরে যান, আমি খাবার টাবার গরম করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আর শোনো, টেবিল থেকে একটা ট্যাবলেট তুলে নিয়ে প্রফেসর বললেন, এটা নিতাইকে খাইয়ে দিও। আর কাল সকালে তুমি ডাক্তার মুখার্জিকে খবর দিও, ওকে একবার দেখে যাবে। সব কিছু মিটতে মাত্র আধ ঘন্টা লাগলো। প্রফেসর বললেন, যদি কিছু মনে না করো তো বলি, আজ রাতটা না হয় তুমি নিতাইয়ের কাছে কাটিয়ে দাও। তাড়া নেই, খাওয়া দাওয়া করে এসো। বিনায়ক অবাক হয়ে গেল। লোকটা কত স্বার্থপর। একবার বলল না বাইরে খাবে কেন? নিতাই তো খাচ্ছে না, দেখো না কি আছে ফ্রিজে, যা আছে এখানেই 2টো খেয়ে নাও। বিনায়ক ভাবল, লাভটা তো তারই হলো, আর রাগ করে কি করবে। রাত একটু গভীর হলো। প্রফেসরের ঘর থেকে নাক ডাকার শব্দ আসছে। নিতাই অচৈতন্য, জুডো মরার মতো শুয়ে। কি জানি মরে গেল কিনা। এই তো সুযোগ। বিনায়ক রান্নাঘরে গেল। আগেই দেখেছিল ডাব কাটা কাটারি, সেটা নিয়ে নিল। তারপর পকেট থেকে গবেষণাগারের চাবিটা খুলে ভেতরে ঢুকে পড়ল। ভয়ে আলো জ্বালাতে পারছে না, যদি হঠাৎ কেউ এসে পড়ে, ওকে ধরে ফেলে। হাতড়াতে হাতড়াতে এগোতে লাগলো বিনায়ক। অন্ধকারে বড় গাছগুলোর ছায়াগুলো দেখে ভয় করে। লম্বা লম্বা পাতা নাড়িয়ে গাছটা সাপের মতো লক লক করছিল। হাতের কাটারিটা শক্ত করে ধরে বিনায়ক সাপের লেজের মতো পাতায় মারল এক কোপ। অন্ধকার একটু সয়ে এসেছিল। বিনায়ক পরিষ্কার দেখল পাতার গা বেয়ে রক্ত পড়ছে। ভয় পেয়ে আরো জোরে মারতে লাগলো বিনায়ক। মেরে চলেছে গাছের পর গাছ। প্রফেসরের উপর আক্লেসটা যেন ফুটে বেরোচ্ছে বিনায়কের হাতে। হঠাৎ গলায় একটা চাপ লাগলো বিনায়কের। সুযোগ বুঝে কখন গাছের লম্বা একটা পাতা ওর গলায় পাকিয়ে চাপ দিচ্ছে মারবে বলে হাতের কাটারি দিয়ে ওটাকে কাটবার চেষ্টা করতে লাগলো বিনায়ক, কিন্তু পাছে গলা কেটে যায়। আমার এই রহস্যবাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আর বেল বাটন প্রেস কর, তাতে নোটিফিকেশন পাবি। লাইক কর, শেয়ার কর, কমেন্টস করতে ভুলবি না যেন।
জোর করতে পারল না। হঠাৎ অক্টোপাসের সুরের মতো একগাদা লম্বা পাতা এসে ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। তারপর ছুঁড়ে দিল বড় বড় কলসির দিকে। কলসিটা শিকার ধরার আশায় বেশ বড় হয়ে গেছে। বিনায়ক কিছু বোঝার আগেই কলসির মধ্যে গিয়ে পড়ল। কলসির ঢাকাটা বন্ধ হয়ে গেল। একরকম লালা জাতীয় রস বেরিয়ে ওকে ডুবিয়ে দিচ্ছে জলের মধ্যে। বিনায়ক চিৎকার করতে গেল, শব্দ হলো না। মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল বিনায়কের শরীর। অনেক বেলায় ঘুম থেকে উঠলেন প্রফেসর। দেখলেন নিতাই, জুডো তখনও ঘুমোচ্ছে। বিনায়ককে তিনি তো নিতাইয়ের ঘরে থাকতে বলেছিলেন, তাকেও দেখতে পেলেন না। অথচ সদর দরজা ভেতর থেকে বন্ধ। তবে কিরকম যেন গোলমাল লাগলো প্রফেসরের। দৌড়ে গেলেন ল্যাবরেটরিতে। দরজা খোলা। ধড়াস করে উঠল তার বুক। তার এতদিনের গবেষণা কি শেষ হয়ে গেল? দেখলেন মাটিতে রক্ত, পাশে পড়ে আছে কাটারি। বুঝতে পারলেন একটু পরেই বিকাশ তার ক্ষতি করতে এসেছিল। কিন্তু কেন? যাই হোক, সুখবর হলো গাছের তেমন ক্ষতি হয়নি, আবার ওষুধ পেয়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু বিকাশ এরকম করলো কেন? উত্তরটা পেলেন 3 রাত্রির পরে। গবেষণাগারে কাজ করছিলেন প্রফেসর। হঠাৎ দেখলেন দরজার কাছে কে যেন দাঁড়িয়ে। ভালো করে লক্ষ্য করতে চিনতে পারলেন এ তো সেই রুদ্রপ্রসাদ সেনের বকাঠে ফেল করা ছেলে বিনায়ক। চিৎকার করে উঠলেন তিনি, এই এই এখানে এখানে কি করছিস রে? অশরীরী বিনায়ক এগিয়ে এলো প্রফেসরের কাছে। বলল, প্রতিশোধ। আমার জীবনটা শেষ করেছ, তোমার জীবনটাও আমি শেষ করে দেব। প্রফেসর দেখলেন কাটারি হাতে ছুটে আসছে বিনায়ক। কিছু করার আগেই প্রফেসরের গলাটা কাটারির আঘাতে ঝুলতে লাগলো চোট খেয়ে। পরদিন সকালে পুলিশে পুলিশে বাড়ি ছেয়ে ফেলেছে। তাদের মনে একটাই প্রশ্ন, কে বা কারা এমন করে এই অমূল্য গাছগুলোকে কুটি কুটি করে কেটেছে, আর প্রফেসরকেই বা কাটল কেন? তবে কাটারিতে যে হাতের ছাপ পেল তা যে নিতাইদার নয় সেটাও পরিষ্কার করে জানিয়ে দিল ওরা। সেদিনই প্রকাশও এসে গেছে। বিনায়কের ব্যাপারটা জানাজানি হলো প্রকাশের সাহায্যেই। বিনায়কের আক্রোশের কারণটাও জানা গেল কলেজের বন্ধুদের কাছ থেকে। ব্যাপারটা সবাই বুঝলেও বিনায়কের পরিণতির ব্যাপারটা কেউ ভাবতেও পারল না।